31শে ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি স্পষ্ট নয়, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় উপ প্রেস সচিব জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে বিদেশে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে 31 ডিসেম্বর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন ঘোষণার পর থেকেই নানা মহলে চলছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। কি থাকছে ঘোষণাপত্রে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে এই ঘোষণাপত্র প্রকাশের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানালেন প্রেস সচিব। আমাদের গভর্নমেন্টের কোনো না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্তের প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, সেগুলো বিদেশে পাঠিয়ে পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। ওনারা আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে থেকে এই আলামতগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে এই বিষয়ে নিঃসন্দেহ হওয়াটা ওনাদের জন্য সহজতর হবে। তদন্ত প্রতিবেদনটা ওনারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। মাননীয় প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন যে আসলে এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তীতে উনি কী করবেন। এ সময় দাবি করা হয়, সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। সরকার মনে করে সাংবাদিকদের বাইরেও অনেকের কাছে কার্ড থাকায় সেগুলো তদবিরে ব্যবহার করা হচ্ছে। একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে শেখ হাসিনার গ্রাফিতি মোছা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানায় প্রেস উইং। জুলাই আগস্ট গ্রাফিতি সংরক্ষণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ওইটাকে ঘৃণাস্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এর মাধ্যমে ৭২-এর সংবিধানের সমাধি রচিত হবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে আওয়ামী লীগ। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রে কি কি থাকবে তা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন। ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করা হবে তা বাংলাদেশের একটি লিখিত দলিল হয়ে থাকবে। আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। ছাত্র নেতাদের আশা, মঙ্গলবার শহীদ মিনারে জড়ো হবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজন, বৈষম্য বিরোধী সর্বস্তরের মানুষ। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা উচিত ছিল, তাহলে ষড়যন্ত্র করার সুযোগ পেত না পতিত আওয়ামী লীগ সরকার। আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ২০০০ শহীদ ও ২০,০০০-এর বেশি আহতের রক্তের উপর তৈরি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অধ্যায়। বঞ্চিত করে রাখা হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল নয়, ৭২-এর সংবিধান সংশোধন করা যেতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ছাত্রনেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, সংবিধানে অসংলগ্ন কিছু থাকলে তা বাতিলযোগ্য। ৭২-এর সংবিধান সংশোধন হতে পারে, তবে কবর দেওয়ার কথা বলা ঠিক নয়।
তিনি আরও মন্তব্য করেন, ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অবদানকে অস্বীকার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা সব কৃতিত্ব এককভাবে নিজেদের করে নিতে চায়। এই চেষ্টা করলে বিভেদ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস অভিযোগ করেন, আগুনের ঘটনায় ইন্ধন দেয়া হয়েছে সচিবালয় থেকেই। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো। 5 আগস্টের পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সকালে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, 16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফসল জুলাই বিপ্লব। শেখ হাসিনার আমলে যারা লুটপাট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে অনেকেই ব্যাংক দখল করেছে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে একটি গোষ্ঠী, এমন অভিযোগও করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। জানুয়ারি থেকে 30,000 এবং জুলাই থেকে 35,000 টাকা মাসিক ভাতা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকেরা। আবারও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে তারা বলছেন, জানুয়ারি থেকেই 35,000 টাকা ভাতা দিতে হবে। এই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হলে বন্ধ করবেন আন্দোলন। এদিকে শাহবাগে অবস্থানের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ভোগে যাত্রীরা। রোববার বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট শিক্ষানবিশ চিকিৎসকেরা। ভাতা বাড়ানোর দাবিতে নানা স্লোগান দেন তারা। দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা চিকিৎসকদের। মাত্র 20,000-25,000 টাকায় আমরা সার্ভিস দিচ্ছি, যেটা আসলে আমাদের কষ্টকে জাস্টিফাই করে না। নবম গ্রেডে যত সুযোগ সুবিধা আছে সেটা প্রদান করা হবে। যে কোনো একটাই মেনে নিয়ে লিখিত প্রজ্ঞাপন জারি করুক, আমরা এখনই রাজপথ ছেড়ে দিব। রাজপথে বারবার কেন আমরা আসবো? আমরা রোগীর পাশে থাকবো, আমরা রোগীর সেবা দেবো। আমাদের দাবি আদায় হোক, আমরা এতটুকুই চাই। একই দাবিতে 22 ডিসেম্বরও শাহবাগ অবরোধ করেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা চিকিৎসকরা। পরে বেতন বাড়ানোর আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। মঙ্গলবার মাসিক ভাতা 5,000 টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত চিকিৎসকেরা। আমরা তাদেরকে বলেছিলাম যে এটা আমাদের শেষ আলটিমেটাম, তারপর যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কিছু করার নেই, আমরা মহাসমাবেশ ডাকব। দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি। আমরা জানি জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে, আমরা এই জন্য জনমানুষের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। চিকিৎসকদের সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজকে 11টা থেকে এই পর্যন্ত বসা আছে, সমস্যার ভিতরে আছি আমরা। কারণ অ্যাক্টিভে আমাদের সারাদিন চলে যাবে, রাত্রের বেলা তো লোকজনও থাকবে না, আমরাও গাড়ি চালাবো না, বন্ধ করে দিব। বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন 10,000 পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক। তাদের আন্দোলনে ব্যাহত চিকিৎসা সেবা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে বিগত সরকারের সময়ে চাকুরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন সহযোদ্ধা। সকালে ন্যায্য চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের 3 দফা দাবি হলো, বিগত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছে তাদের পুনর্বহাল করতে হবে, প্রতিরক্ষা আইন সংশোধন করতে হবে, যদি চাকরিতে পুনর্বহাল করা সম্ভব না হয় তবে পেনশন দিতে হবে,
পরে আন্দোলনকারীদের 6 প্রতিনিধির সঙ্গে কথা বলে 3 বাহিনীর প্রধানের একটি প্রতিনিধি দল 3 বাহিনীর প্রধানের পক্ষ থেকে 5 কর্মদিবসের মধ্যে কমিটি করার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন 3 বাহিনী প্রধানের প্রতিনিধি সশস্ত্র বাহিনী বিভাগের ক্যাপ্টেন এনাম। এই কমিটি আন্দোলনরত চাকুরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের দাবি বাস্তবায়নে কাজ করবে বলে জানানো হয়। ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 5 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ আজকে থেকে আগামী 5 কর্মদিবসের মধ্যে জাস্টিস ফর কমরেডের প্রতিনিধি এবং সহযোগিতা প্ল্যাটফর্মের প্রতিনিধি নিয়ে একটি রিভিউ কমিটি গঠন করা হবে, যার মাধ্যমে পর্যায়ক্রমে আমরা যারা এখানে আছি তাদের দাবিসমূহ মেনে নেওয়া হবে, এটা ওনারা নিশ্চিত করেছেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়ার পর এবার অবস্থান বদলালো সরকার। অস্থায়ী পাস নিয়ে কাল থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকেরা। দুপুরে সচিবালয়ে একথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। সচিবালয়ে রোববার সরকারের উপদেষ্টা ও সচিবরা গাড়ি নিয়ে প্রবেশ করলেও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে পায়ে হেঁটে যান নিজ নিজ দপ্তরেই। এদিকে গাড়ি ঢুকতে না পারায় সচিবালয়ের সামনে সড়কে রাখায় তৈরি হয় জটলা। আমরা পূর্বে কোনো নির্দেশনা পাইনি, এখন হোন্ডা নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না। এখন আমরা বাইক নিয়ে নিরাপদে অফিস করব না বাইক পাহারা দেব, আর এরা তো দায়িত্বও নিবে না একটা বাইকের। এদিন খবর সংগ্রহের জন্য প্রবেশ করতে না পারলেও সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। পরে সচিবালয়ের সামনের ফুটপাতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সেক্ষেত্রে নীতিমালাতে আমরা কিছু পরিবর্তন আনব। সাংবাদিক নেতারা জানান, সোমবার থেকে অস্থায়ী কার্ড নিয়ে খবর সংগ্রহ করতে হবে। তবে শিগগিরই স্থায়ী অস্থায়ী কার্ডের জন্য সব গণমাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে। বিএসআরএফের যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছেই। এর বাহিরে যারা এখানে আমাদের সদস্য না, আপনারা এখানে কাজ করেন, প্রত্যেকেই যার পিআরও যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যে যার বিটে কাজ করেন, তাদের যে মন্ত্রণালয়ের যে পিআরও আছেন, পিআরওর সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম, হাউজের নাম দেওয়ার পরপরই তারা অস্থায়ী পাস রেডি রাখবেন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলোর কার্যক্রম নগর ভবন সহ অন্যান্য স্থান থেকে চলছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। বিকেলে চট্টগ্রামে মতবিনিময় সভা শেষে কমিশন প্রধান জানান, স্থানীয় সরকারের সব পরিষদের নির্বাচন একদিনে করা নিয়ে মতামত বেশি আসছে, এটিও বিবেচনা করা হচ্ছে। একই দিনে নির্বাচন হলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। এর আগে মতবিনিময় সভায় অংশ নিয়ে সাবেক স্থানীয় সরকার পরিষদগুলোর প্রতিনিধিরা নানা অনিয়ম ও অভিযোগ তুলে ধরেন। সভায় আইনের অস্পষ্টতা সহ রাজনৈতিক প্রভাব দূর করার আহ্বান জানানো হয়। নির্বাচন কোনটা আগে হবে কোনটা পরে হবে, আজকে আপনারা দেখেছেন এখানে বেশিরভাগ মানুষের মতামত হচ্ছে যে যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করার বিষয় থাকবে না এবং যেহেতু এখনও এমপি সাহেবরা এসে ইনফ্লুয়েন্স করতে পারবে না, সেই জন্য এই অন্তর্বর্তী সরকারের আমলেই জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হোক, এটা কিন্তু আপনাদের এখানে অনেকে মতামত প্রকাশ করেছেন। গ্রাহকদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতে দুরবস্থা দীর্ঘ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক খাতকে আরও বিকশিত করতে নৈতিকতা ও শৃঙ্খলা দরকার বলেও জানান তিনি। রাজধানীর মিরপুরে বিআইবিএমএ সুবর্ণ জয়ন্তীতে বক্তারা বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার প্রয়োজন। দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতি কারসাজির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে ব্যাংক খাত। ঝুঁকিতে পড়েছে ডজন খানেক ব্যাংক, নামে বেনামে ঋণ ও পাচার হয়েছে বিপুল অর্থ। নির্দিষ্ট গোষ্ঠী ও কিছু ব্যক্তি স্বার্থে আইন হয়েছে। অনেক
আলোচনা করেছেন। এ পরিস্থিতিতে বিআইবিএম এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান খেলাপি ঋণ ছাড়িয়েছে 3.25 লাখ কোটি টাকা, যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সংকট সমাধানে আমানতকারীদের আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরাধীদের শাস্তি না হলে সংস্কার কোনো কাজে আসবে না। যে আমাদের পেছনে একটা 5ই আগস্ট আছে এবং এই 5ই আগস্টে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং একটা বড় ধরনের পরিবর্তনের ফলে আমরা কিন্তু একটা নতুন আমাদের এসপিরেশনেরও জন্ম হয়েছে। একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক ছাড়া কোনো দেশে একটা ব্যাংকিং ব্যবস্থা ঠিকমতো তৈরি হতে পারে না। ওটা আমার একেবারে খুব আমার সারা জীবনের লেখাপড়ার একটা ফিলিং। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, গ্রাহকের আস্থা ফেরাতে না পারলে ক্ষত আরও বাড়বে। এখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে বলে যান অর্থই অনর্থের মূল, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে তারা করবে। ডিপোজিটরদের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস, সেটা কিন্তু হতে পারে। অনিয়ম দূর করতে সুশাসন ফেরানোর পাশাপাশি সঠিক সংস্কারের তাগিদও দেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে কোনো পণ্যের সংকট থাকবে না, প্রতিটি পণ্যের মূল্য ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসার জন্য ব্যবসায়ীদের কারসাজির পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের দুর্বলতার কথাও স্বীকার করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনও পুরনো সংস্কৃতির বদল হয়নি বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। এজন্য জেলা প্রশাসকদের কাজ করার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনও পুরনো সংস্কৃতিটা পুরোপুরি পরিবর্তন হয় নাই এবং অনেকেই এলসি খুলেছেন, আমদানি করছেন। আমরা পজিটিভলি ধরে নেই যে রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না। 2 দিন কর্মবিরতির পর কাজে ফিরেছেন নৌ শ্রমিকরা। চট্টগ্রামের 17টি নৌঘাট ও বহির্নোঙরে লাইটার জাহাজে পুরো দমে কাজ শুরু হয়েছে। রাত থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। এতে গত 2 দিনের স্থবিরতা কেটে ফেরে কর্মচাঞ্চল্য। সচল হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। এই নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে। চাঁদপুরে প্রায় 15টি ঘাটে 3000 শ্রমিক তাদের কার্গো জাহাজের পণ্য গোডাউনে তুলছেন। চাঁদপুরে 7 নৌ শ্রমিক খুনের ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। শনিবার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পর কাজে ফেরার সিদ্ধান্ত জানান শ্রমিক নেতারা। নৌযান শ্রমিকরা প্রত্যাহার করতে আমরা খুশি, আমাদের কাজ এখন চলতেছে। ক্ষয়ক্ষতি হয়েছে, আয় রোজগার বন্ধ থাকাতে অনেক কষ্ট হয়েছে। এখন আজকে কাজ শুরু হয়েছে, তাই আমরা অনেক খুশি। কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তারপরও কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব রাষ্ট্রের সাথে সম্পর্ক হতে হবে বাস্তবসম্মত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কাঠগড়ায় দাঁড় করাতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে 15 ডিসেম্বর দিল্লিকে চিঠি দেয় ঢাকা। তার কোনো জবাব দেয়নি ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপেক্ষার সময় পেরোলেই দেয়া হবে তাগাদাপত্র। এমন আলোচনার মধ্যেই 27 ডিসেম্বর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংলাপ শেষে উপদেষ্টা মাহফুজ আলমও বলেন, বিষয়টি বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকার, তবে এই নিয়ে কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হবে না। একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা,
এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। পরে মাহফুজ আলম জানান, আওয়ামী লীগ পররাষ্ট্রনীতিতে দেশের চেয়ে দলকে বেশি গুরুত্ব দিয়েছে। সেই অবস্থার পরিবর্তন চায় অন্তর্বর্তী সরকার। গত সরকার হঠকারিতার চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে যে এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে। আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগম্যাটিজমের জন্য, যদি আমাদের কোনো রকম হঠকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। কিন্তু এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। যদি আমরা দেখি যে কোনোভাবে আমাদের কোনো কাজের কারণে আমরা এটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা কোনোভাবে গুরুতর হয়ে উঠছে, আমরা সেই ক্ষেত্রে রেস্ট্রেন্ট অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি যে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার জন্য। জানতে চাওয়া হয়, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে জুলাই আগস্ট গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য দিতে দেরির কারণ। উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব জানান, এই নিয়ে সংলাপে কোনো আলোচনা হয়নি। আজকের এখানে একটা আলোচনা হয়নি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল এর প্রথম দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে বর্তমান ও সাবেক চ্যাম্পিয়ন। কাল দুপুর 1টায় ফরচুন বরিশাল লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। জয় দিয়ে আসর শুরুর আশা দু দলেরই। আর সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা বিপিএল-এ উড়ন্ত শুরুর লক্ষ্যে নামবে। যেখানে শেষ সেখান থেকেই শুরু করতে হবে, ধরে রাখতে হবে শিরোপা। শেষ অনুশীলনে সিরিয়াস ফরচুন বরিশালের সবাই। শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, বিদেশিরাও ঘাম ঝরালেন। তামিমের সাথে ওপেনিংয়ে শান্ত থাকছেন। দল কম্বিনেশনও চূড়ান্ত হয়ে গেছে। প্রতিপক্ষ আসরের সবচেয়ে দুর্বল দল বললে ভুল বলা হবে না। ম্যাচ শুরুর 20 ঘন্টা আগেও মাত্র 3 জন বিদেশি দলের সাথে। তাসকিন, বিজয়, আকবর থাকলেও কম্বিনেশন খুব একটা ভালো নয়। তারপরেও মাঠের লড়াইয়ে ছাদ দিতে নারাজ রাজশাহী। আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন will definitely try to defend the title. And individually I'll just try and do my best because আমি একটু সবসময় একটা কথা বলতে পারি, if you do the right things and if you prepare well then you're good. Played for Bangladesh like Yasir Taskin. দারুণ অনুশীলন হয়েছে, আমরা প্রস্তুত। ওরা অনেক ভালো দল, তবে টি-20তে যে কোনো দল জিততে পারে। আমরা আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি। সন্ধ্যার ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন রংপুর এগিয়ে থেকে মাঠে নামবে। সোহান, রানা, মাহেদির সাথে হেলস, খুশদিল, টেইলর, ইফতেখার তাদের বড় শক্তি। কিছুটা খর্বশক্তির ঢাকার লড়াইয়ের বাজি হবেন মুস্তাফিজ, লিটন, সাব্বিররা। বিপিএলে আমি আগেও খেলেছি, এটা অন্যতম সেরা একটা লিগ। লিটন, মুস্তাফিজ সুপারস্টার, ওরা ভালো করলে ফল আসবেই। বিপিএলে শুরুর দিকে উইকেট থাকবে ব্যাটিং ফ্রেন্ডলি। প্রথমে ব্যাট করে 160 থেকে 170 রান তোলা কঠিন হবে না, তবে 180-র উপর চেস করা কঠিন হবে এই উইকেটে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিনিয়োগ ক্রিকেটে করতে হবে, কনসার্টে নয়। বিপিএল-এর মান উন্নয়নে এমন পরামর্শ টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। ফরচুন বরিশালের ওপেনিংয়ে তার সঙ্গী হবেন শান্ত, জানান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফেরার কথা ভাবছেন না তামিম। 3 ভেন্যুতে কনসার্ট, মাস্কট উন্মোচন। বিপিএলে নতুনত্ব আনার চেষ্টায় বিসিবি। প্রত্যাশার গল্প অনেক শুনিয়েছে বোর্ড, তবে বাস্তবতা ভিন্ন। চোখে পড়ার মতো খুব একটা পরিবর্তন আসেনি এবারও। প্রচারণা আর গ্রাফিতি দিয়ে ভিন্নতা আনার লক্ষ্য, অথচ ক্রিকেটের মান নিয়ে গুরুত্ব কম। নামি দামি বিদেশি ক্রিকেটারের অভাব এবারের আসরেও। তামিমের কাছে ক্রিকেটে বিনিয়োগ করা জরুরি। ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। ইফ সামবডি আস্ক ফর মাই অ্যাডভাইস, আমি এতটুকুই বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ বিপিএল, দেন ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট, ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট উইল অনলি চেঞ্জ দ্য টুর্নামেন্ট। তারকায় ঠাসা ফরচুন বরিশাল, একাদশ সাজানোর মধুর বিড়ম্বনা। জাতীয় দলের অধিনায়ক শান্তর দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা, তবে বরিশাল অধিনায়ক খোলাসা করলেন ওপেনিংয়ে কে হবেন তার সঙ্গী। প্রপারলি আমি জানি কালকে কে খেলছে, সো আল্লাহর রহমতে কোনো ঘুম হারাম হচ্ছে না। আপনাদের একটাই কোয়েশ্চেন, শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। বিপিএল ডামাডোলের মাঝেও জাতীয় দল প্রসঙ্গ। তামিম অবশ্য সেসব নিয়ে কথা বলতে চাইলেন না।
এই মুহূর্তে বিপিএল এর জন্য রেডি হচ্ছি ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে, না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি। এই মুহূর্তে ন্যাশনাল টিম নিয়ে আমার মাথায় কোনো চিন্তাধারা নেই। ক্লিয়ার? দলগুলোর অনুশীলনের ভিডিও ধারণে বিসিবির বিধিনিষেধের পক্ষে তামিম। এতে ক্রিকেটারদের প্রস্তুতির মনোযোগ বাড়ে। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 6 জন নিহতের ঘটনায় বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে মাদারীপুরে শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। দুপুরে মুন্সিগঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পুলিশের অতিরিক্ত ডিআইজি আকম আখতারুজ্জামান বসুনিয়া। তিনি আরও বলেন, ত্রুটিপূর্ণ ও ফিটনেসহীন বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। বাসটির রুট পারমিট ছিল মেয়াদ উত্তীর্ণ, এছাড়া চালক ছিলেন মাদকাসক্ত। তার কোনো ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এর আগে এ ঘটনায় বাস চালক নুরুন নবীকে আটক করা হয়। দুর্ঘটনায় নিহত আমিনা বেগমের ভাই বাদী হয়ে শনিবার কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় বাস মালিককেও আসামি করা হয়। এই অপরাধের কারণেই তাদের অবহেলা, তাদের অনৈতিকতা এবং তাদের যে অসতর্কতা, অনিয়ম এবং এই আইন না মানার যে তাদের যে টেন্ডেন্সি, সেখান থেকেই সেই সমস্ত প্রেক্ষিত বিবেচনায় আমরা মালিকরে, যে এই ব্যানারের যে মালিক আছে ডাব্লিউ ব্যাপারী, তাকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে 3 ভাইয়ের মৃত্যু হয়েছে। দুপুরে শহরতলির ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা জামালপুর জেলা স্কুলে 9ম শ্রেণীর আফিফ, 10ম শ্রেণীর রাহি ও ঢাকার প্রিপারেটরি স্কুলে 9ম শ্রেণীর শিক্ষার্থী রওশন। তারা মামাতো ফুফাতো ভাই। পরীক্ষা শেষে ছুটি কাটাতে নানা বাড়িতে যায় রওশন। রোববার দুপুরে মামাতো ভাই আফিফ ও রাহি সহ স্থানীয় বন্ধুদের নিয়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে নদে গোসল করতে নেমে ডুবে যায় 5 জন। স্থানীয়রা 2 জনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় 3 জন। পরে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার করে মরদেহ। দ্রুত গতিতে আইসা আমরা ডুবুরিকে ডুবাইতে নামায় তারপরে আমরা পরপর 3টা লাশ আমরা উদ্ধার করে আমরা ওই উদ্ধারকারীর স্বজনকে আমরা হস্তান্তর বুঝাই দিই। স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলে অবৈধভাবে বালু তোলার কারণে তৈরি হয়েছে গভীর গর্তের। ড্রেজার মেশিনে সৃষ্ট গর্তের কারণেই এই দুর্ঘটনা। এই সময় তো নদীতে পানি থাকার কথা ছিল না। ড্রেজারে বালু তোলার কারণে অনেক গভীরের কারণে তারা আর পানি থেকে উঠতে পারে না। 5 জনই পানির ভিতরে পড়ে, 2 জনকে জীবিত উদ্ধার করে এলাকাবাসী, অতঃপর 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনা তদন্তে কমিটি গঠন সহ শোকাহত স্বজনদের সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমরা দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করব যে এই ঘটনাটি কী কারণে ঘটলো এবং কি নিহতদের পরিবারকে যে কোনো ধরনের সহায়তা সহ পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। একই বাড়িতে 3 শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।